আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের সাজেশন ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে কি, আজকে হচ্ছে আমরা রোড টু মিশন সাইক্লোন সাজেশন আমরা হচ্ছে আজকে আলোচনা করব। আমরা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। ওই সাজেশনে হচ্ছে আমরা মোটামুটি বিস্তারিত একটা আলোচনা ছিল আমাদের বিজ্ঞান বই সম্পর্কে, কিন্তু এই যে রোড টু মিশন সাইক্লোন সাজেশন, এই সাজেশনটা মূলত তোমাদের জন্য তৈরি করা হয়েছে যাতে করে তোমরা পরীক্ষার আগে যেন একটা ভালো প্রিপারেশন নিতে পারো বা প্রস্তুতি নিতে পারো। পরীক্ষার আগের দিন আমাদের সম্পূর্ণ বই পড়া তো অবশ্যই সম্ভব না। তো আমরা হচ্ছে এইটাকে আরও সংক্ষিপ্ত করে, মানে রোড টু মিশন 100 সাজেশনটাকে আরও সংক্ষেপে নিয়ে এসে একটা পূর্ণাঙ্গ, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি যাতে করে পরীক্ষার আগের দিন তোমরা যেন একটা ভালো প্রিপারেশন নিতে পারো, বা পরীক্ষার দিন সকালেও বলতে পারো, বা পরীক্ষার আগের দিন যেন তোমাদের প্রিপারেশনটা যেন পূর্ণাঙ্গ হয়ে যায়। সেই জন্য হচ্ছে এই সাজেশনটা সাজানো, রোড টু মিশন সাইক্লোন সাজেশন। আর যাদের হচ্ছে মোটামুটি বলতে পারো পাস করার টার্গেট, বা মোটামুটি বলতে পারো যে বি গ্রেড হলেও তাদের চলবে, কোনোভাবে ফেল করা থেকে যেন তারা একটু ভালো রেজাল্ট করতে পারে, যদি এরকম টার্গেট যদি কারোর থাকে, তাদের জন্য বলতে পারো এই সাজেশনটা খুবই কার্যকর। কেন? কারণ এইখানে যে সাজেশনগুলো আলোচনা করা আছে, দেখা যাবে হচ্ছে যে 100 নাম্বারের মধ্যে প্রায় 60 থেকে 70 নাম্বারের তুমি এইখান থেকে কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা হচ্ছে, অবশ্যই আমি একটা কথা বলে নিই, যাদের টার্গেট হচ্ছে 100-তে 100, তাদের জন্য কিন্তু রোড টু মিশন 100 সাজেশন, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। তারা এটাকে জাস্ট একটা রিভিশন আকারে নিতে পারে, জাস্ট পরীক্ষার আগের দিন রাত্রে যেন, বা পরীক্ষার দিন সকালে যেন তারা একটু দেখে যেতে পারে, এই জন্যই। কিন্তু যাদের 100-তে 100 টার্গেট, বা যাদের হচ্ছে A+ টার্গেট, যে না তাকে A+ পেতেই হবে, সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে এই সাইক্লোন সাজেশন ফলো করার আগে তাদের যেন রোড টু মিশন 100 সাজেশনটা যেন তাদের একদম কমপ্লিট থাকে, তাদের জন্য ওইটার উপরে একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি থাকে। এরপরে তুমি এটাকে জাস্ট একটা রিভিশন আকারে নাও, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য ভালো হবে। কিন্তু যাদের 100-তে 100 টার্গেট বলতে পারো, বা বলতে পারো হচ্ছে একদম A+ টার্গেট, যে তারা 80+ তারা ইনশাল্লাহ এই পরীক্ষায় পাবে, তাদের জন্য আমি বলবো যে এই সাজেশনটা তাদের জন্য পূর্ণাঙ্গ না। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট যাদের হচ্ছে একদম শেষ সময় একটা প্রস্তুতি নিবে, বা বলতে পারো জাস্ট পাস করলেই হচ্ছে, বা A গ্রেড বা বি গ্রেড বলতে পারো, তাদের জন্য হচ্ছে এই সাজেশনটা কার্যকর হবে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা, যাদের A+ টার্গেট এবং 100-তে 100 টার্গেট, তাদের জন্য সাজেশন হচ্ছে রোড টু মিশন 100। ওই সাজেশনটাকে তারা পুরোপুরিভাবে ফলো করবে, ইনশাল্লাহ তোমরা ওখান থেকে 100-100 কমন পাবে। ঠিক আছে? কিন্তু এই সাজেশনটা জাস্ট হচ্ছে পরীক্ষার আগের দিন একটা যেন প্রিপারেশনটাকে একটা ঝালাই করে নেওয়া যায়, ওটার জন্য। ঠিক আছে? এখানে হচ্ছে জাস্ট ওই গুরুত্বপূর্ণের মধ্যে গুরুত্বপূর্ণগুলোকে একটু টেনে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে বইয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জাস্ট ওই বিষয়গুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারলাম? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের রোড টু মিশন সাইক্লোন সাজেশন। আমরা যদি প্রথম অধ্যায়ে চলে যাই, আমরা জানি হচ্ছে আমাদের 6টা অধ্যায় থাকবে, তাই না? আমরা তো জানি এটা, যে আমাদের এইবারে এসএসসি পরীক্ষাতে আমাদের 6টা অধ্যায় আছে। কি কি? আমাদের হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, এরপরে সপ্তম আছে, দশম আছে, আর সবার শেষে আছে হচ্ছে একাদশ অধ্যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অধ্যায়গুলো। তো যার মধ্যে হচ্ছে প্রথম যে টাইপটা, এটাও হচ্ছে বলতে পারো ওই রোড টু মিশন 100-এর সিমিলার টাইপ, জাস্ট হচ্ছে এটা আর একটু সংক্ষেপ করে নিয়ে আসা, যাতে করে এটা যেন একটা রিভিশনের জন্য কাজে লাগে, বা আমরা যেন পরীক্ষার আগের দিন এটাকে একটা রিভিশন দিয়ে আমরা যেন পরীক্ষার হলে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্রথমে যে টাইপটা 1 দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্ন, এখানে হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, ওখান থেকে জাস্ট আমরা এখানে হচ্ছে ওটাকে আবার নিয়ে এসেছি যাতে করে একটা রিভিশন হয়ে যায়। ঠিক আছে? তো এগুলো হচ্ছে একদম ওই একদম পুরো বই থেকে একটা শর্ট করে একটা সাজেশন নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে জ্ঞানমূলকের মধ্যে হচ্ছে খাদ্যের ক্যালোরি কাকে বলে, সুষম খাদ্য কি, বিএমআই কাকে বলে, পরিপোষক কি, পুষ্টি কাকে বলে, খাদ্য কি, এইগুলো নিয়ে হচ্ছে মূলত এখানে আলোচনা আছে। এরপর হচ্ছে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নটা আছে টাইপ 2 এর মধ্যে। তো এটাও হচ্ছে জাস্ট আমরা যে গুরুত্বপূর্ণগুলো, যে রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন, জাঙ্ক ফুড শরীরের জন্য ক্ষতিকর কেন, তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো সবই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। জাঙ্ক ফুড শরীরের জন্য ক্ষতিকর কেন, জেরোফথ্যালমিয়া বলতে কি বোঝায়, খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়, ভিটামিন দেহের জন্য প্রয়োজন কেন, এইডসকে কেন মরণ ব্যাধি বলা হয়, তো এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। এরপরে যদি আমরা চলে যাই, তৃতীয় যে টাইপটা আছে সেটা হচ্ছে খাদ্য উপাদান। এখানের মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে খাবারের যে উপাদানগুলো ছিল, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, এগুলোর মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা খুব বেশি বোর্ডে আসছে, ওইগুলো হচ্ছে আমরা এখানে দিয়েছি।
ওই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে উদ্দীপকে হচ্ছে যে পি কিউ আর এর মধ্যে হচ্ছে যেগুলো যেগুলো আমাদের মানে বলতে পারো হচ্ছে ভিটামিন, আমিষ, তারপর হচ্ছে স্নেহ, শর্করা, এই যে টাইপগুলো আছে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো ওইগুলো থেকে হচ্ছে আমরা সৃজনশীলগুলো এখান থেকে বোর্ড প্রশ্নগুলো থেকে আমরা অ্যানালাইসিস করে আমরা এখানে প্রশ্নগুলো দিয়েছি। আচ্ছা, এর পরবর্তী যে টাইপটা আছে, আমরা যদি এখানে চতুর্থ টাইপে যদি আমরা চলে যাই, খাদ্য উপাদানের পরে আমাদের যে চতুর্থ টাইপটা আছে সেটা হচ্ছে যে বিএমআই এর প্রশ্ন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিএমআই এর প্রশ্ন দেওয়া আছে, যে বিএমআই প্রশ্নগুলো হচ্ছে আমাদের খুবই মানে খুবই ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো অবশ্য বিএমআই আমি তো বলেইছি যে রেট্রো মিশন 100 এর সময় আমি বলেছি যে বিএমআই এর অঙ্কগুলো বলতে পারো সবগুলো সিমিলার টাইপ প্রশ্ন আসে, জাস্ট হচ্ছে এক এক সময় সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন দিয়ে দেয়, বাট সবগুলোই বলতে পারো সেম টাইপেরই প্রশ্ন থাকে। আচ্ছা, তো এই হচ্ছে বিএমআই এর যে ম্যাথগুলো ছিল ওগুলো। এরপর হচ্ছে আমাদের উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই, এটা যদিও খুব বেশি একটা ইম্পর্টেন্ট টপিক না, তারপরও আমরা দিয়েছি, যদি চলে আসতে পারে এই জন্য একটা রিভিশন হয়ে যাবে সবার। তো এই জাঙ্ক ফুড নিয়মিত অত্যধিক পরিমাণে খাওয়া, পরিবর্তন, রাফেজ সমৃদ্ধ খাবার এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব কতটুকু, মানে দুইটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? জাঙ্ক ফুড নিয়মিত বেশি পরিমাণে খাওয়া, নাকি হচ্ছে রাফেজ সমৃদ্ধ খাওয়া এবং নিয়মিত শরীরচর্চা, কোনটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে জাস্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওইখানে ব্যাখ্যা করার জন্য এটা আমাদেরকে বলেছে যে কোনটা গুরুত্বপূর্ণ, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়াটা গুরুত্বপূর্ণ নাকি অতিরিক্ত না, নাকি রাফেজ বা হচ্ছে নিয়মিত ব্যায়াম করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওইটার কথা বলেছে। এরপর হচ্ছে টাইপ 6টা আছে সুষম খাদ্যের পিরামিড। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ, আমি বলেছি কিন্তু সুষম খাদ্য পিরামিড থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, যে তোমাকে একটা পিরামিডের ছবি দিতে পারে বা এরকম প্রশ্ন দিতে পারে, দিয়ে বলবে হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে কোন অংশটা আমাদের দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ, বা বলতে পারে হচ্ছে এই খাদ্য পিরামিডের মধ্যে কোন খাদ্যটা আমাদের দেহে তাপ উৎপন্ন করে বা কর্মক্ষমতা বৃদ্ধি করে, এই বিষয়গুলো আসতে পারে। তো এইভাবে হচ্ছে প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের টাইপ 7 যেটা আছে মাদকাসক্তি ও এইডস। তো এখান থেকে হচ্ছে টুকটাক কিছু প্রশ্ন আসতে পারে। তো এইগুলো হচ্ছে দেওয়া, মাদকাসক্তির কারণগুলো কি কি, বা এটার ফলে হচ্ছে আমাদের পারিবারিক কি কি সমস্যা দেখা দেয়, বা সামাজিক কি কি হচ্ছে এটার প্রভাব পড়ে, তো ওই বিষয়গুলো এখানে আছে। এরপর হচ্ছে যদি টাইপ 8-এ যাই সেক্ষেত্রে হচ্ছে খাদ্য সংরক্ষণের কিছু বৈশিষ্ট্য আছে, বা খাদ্য সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি, কি কি পদ্ধতিগুলো আছে, বা কিভাবে খাদ্য সংরক্ষণ করাটা ভালো হবে, অতিরিক্ত ফরমালিন দিয়ে সংরক্ষণ করা ভালো হবে নাকি অল্প ফরমালিন দিয়ে বা যতটুকু পর্যন্ত দেওয়া যায় ওইটুকু ফরমালিন ব্যবহার করে আমরা দ্রুত ফলগুলো বিক্রি করে দেওয়াটা ভালো, কারণ কোনটা ভালো সেটা হচ্ছে আমাদেরকে এখানে চেয়েছে, যে অতিরিক্ত ফরমালিন ব্যবহার করে দীর্ঘদিন রাখা ভালো নাকি অল্প ফরমালিন ব্যবহার করে অল্প দিন ফল রাখাটা ভালো, কোনটা ভালো সেটা জাস্ট আমাদেরকে এখানে চেয়েছে, যুক্তিসহ ব্যাখ্যা করতে বলেছে। এই ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা চলে যাই, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আছে কিছু, যে পিএইচ কাকে বলে, গলনাঙ্ক কাকে বলে, পরিস্রাবণ কাকে বলে, ক্লোরিনেশন কাকে বলে, আর্সেনিক কি, উভধর্মী পদার্থ কাকে বলে, পানির স্ফুটন কাকে বলে। তো এই বিষয়গুলো হচ্ছে জাস্ট আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বা যেগুলো বারবার আসছে, অনেক বেশি আসছে, সেগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আমরা পরের টাইপে যদি চলে যাই, যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আমরা একটু দেখি, দেখা যাবে হচ্ছে এখানে কয়েকটা প্রশ্ন আছে যেগুলো অনুধাবনে বারবার আসে। যে পানির পুনরাবর্তন বলতে কি বোঝায়, পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবহন হয় কিনা, বা ইলিশ মাছ কেন ডিম ছাড়ার আগে নদীতে চলে আসে, বা বৈশ্বিক উষ্ণতা বলতে কি বুঝো, এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে এই অধ্যায়ের গ ঘয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো সেম, এখানে আমরা জাস্ট যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যে পানির কাজটা কি, জলজ উদ্ভিদের ক্ষেত্রে পানির কি কি প্রয়োজন আছে, কেন জলজ উদ্ভিদের জন্য পানিটা প্রয়োজন, এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। এরপর হচ্ছে উদ্ভিদের মানে পানির মানদণ্ডটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য, বা যে সকল জলজ উদ্ভিদগুলো আছে বা জলজ জীবগুলো আছে, প্রাণীগুলো আছে, এগুলো বেঁচে থাকার জন্য পানির মানদণ্ড কেমন হওয়া দরকার, এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে পানির মানদণ্ড আছে। এখানে হচ্ছে মূলত ওই পানি যদি অতিরিক্ত ঘোলা হয়ে যায় সেই ক্ষেত্রে জলজ উদ্ভিদের কী কী সমস্যা হয় বা প্রাণীদের কী কী সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে টাইপ 5 হচ্ছে পানি বিশুদ্ধকরণ, যে সেম আমাদের এটা একটু কয়েকটা পদ্ধতি আছে, পানি বিশুদ্ধকরণের 4টা পদ্ধতি আছে, এগুলো মনে রাখলেই ইনাফ, আর অত বেশি একটা কঠিনও না। যে বাসা বাড়ির ক্ষেত্রে হচ্ছে পানির পরিস্রাবণ হবে আর হচ্ছে স্ফুটন হবে, এই দুইটা পদ্ধতি। আবার মনে করো হচ্ছে যদি বোতলজাত কোনো কারখানা থাকে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া করে হচ্ছে ওই যে বোতলজাত কারখানাগুলো আছে না, আমরা যে বিভিন্ন পানি খাই বোতলজাত পানিগুলো, তো ওই পানির ক্ষেত্রে হচ্ছে আমরা জানি ক্লোরিনেশন হবে। যদি ঔষধ শিল্প হয় বা পানির
মানে মনে করো হচ্ছে যে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ল্যাব মনে করো বা কোনো একটা পরীক্ষাগার হতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করি। আর আরেকটা আছে হচ্ছে আর নেই, হ্যাঁ এগুলো ঠিক আছে, পাতন প্রক্রিয়া আমরা পানি বিশুদ্ধ করতে পারি। তো এই চারটা পদ্ধতি আছে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে টাইপ 6-এ আছে কি পানি দূষণের কারণ, প্রভাব আর হচ্ছে প্রতিকার, মানে পানি দূষণ কিভাবে আমরা রোধ করতে পারি, কিভাবে আমরা কমাতে পারি, এটার প্রতিকার কি কি, এই বিষয়গুলো হচ্ছে এখানে টুকটাক আলোচনা করা আছে। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে তৃতীয় অধ্যায় আছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এই অধ্যায় হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, যে সিরাম কাকে বলে, থ্রোম্বোসিস কাকে বলে। সিরাম হচ্ছে কি, যে রক্ত জমাট বাঁধার পরে যেই হলুদ বর্ণের পদার্থটা আছে ওটা সিরাম। এরপরে থ্রোম্বোসিস হচ্ছে অনুচক্রিকার পরিমাণ বেড়ে গেলে যে সমস্যাটা হয়। লাইপোপ্রোটিন কোনটা, ওই যে স্নেহের ক্ষেত্রে আমরা দেখি লাইপোপ্রোটিন থাকে। এরপর হচ্ছে রক্ত কাকে বলে, ধমনী কি। এরপর হচ্ছে পেরিকার্ডিয়াম আচ্ছা পেরিকার্ডিয়াম কি, মানে হচ্ছে হৃৎপিণ্ডের পর্দাটা। এরপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস কাকে বলে। এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এরপরের যে টাইপটা আছে সেটা হচ্ছে টাইপ 2। আমরা জানি টাইপ 2টা হচ্ছে মূলত আমাদের কি ওই অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে টাইপ 2টা আমরা সাজিয়েছি। তো এখানে টাইপ 2 এর মধ্যে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি বোর্ডে আসছে ওগুলোই হচ্ছে আমরা দিয়েছি এখানে, যে এবিকে কেন সর্বজনীন গ্রহিতা বলা হয়, আরএইচ ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ কি, কেন শ্বেত রক্তকোষ কাকে বলে, আবার ও গ্রুপের রক্তকে হচ্ছে সর্বজনীন দাতা বলা হয় কেন, ধমনী শিরার মধ্যে দুইটা পার্থক্য, এইগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সৃজনশীলের গ ঘয়ের জন্য হচ্ছে দেখো আমাদের এখানে টাইপ আছে হচ্ছে রক্ত এবং রক্তকোষ, মানে হচ্ছে রক্ত কাকে বলে, রক্তরসের কাজগুলা কি কি, রক্তের কাজ কি, আবার মনে করো হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ কি, শ্বেত রক্তকণিকার কাজ কি, ওই বিষয়গুলো এখানে আছে। এরপর হচ্ছে এরপরে আমাদের যে টাইপ 4টা আছে সেটা হচ্ছে রক্তের গ্রুপ, মানে হচ্ছে যে আমরা জানি রক্তের গ্রুপ 4 রকমের আছে, একটা হচ্ছে এ গ্রুপ, একটা বি গ্রুপ, একটা এবি গ্রুপ, একটা ও গ্রুপ। তো এই যে 4টা গ্রুপ আছে, এই 4টা গ্রুপের মধ্যে কে কাকে রক্ত দিতে পারবে, বা রক্ত দেওয়ার আগে রক্তের গ্রুপ জানার প্রয়োজনটা কি কি, বা রক্তের গ্রুপের ক্ষেত্রে হচ্ছে কোন গ্রুপের ক্ষেত্রে কে কাকে রক্ত দিতে পারে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা যে আরএইচ ফ্যাক্টরটা, যে আরএইচ ফ্যাক্টর পজিটিভ হলে কি সমস্যা হতে পারে, আরএইচ ফ্যাক্টর নেগেটিভ হলে কি কি সমস্যা হতে পারে, বা যদি মা আরএইচ নেগেটিভ হয়, সন্তান যদি আরএইচ পজিটিভ হয় তাহলে কীরকম কীরকম জটিলতা দেখা দেয়, ওই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে এখানে একটু পড়তে হবে এই টাইপের ক্ষেত্রে। আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে কিছু মানে ফিক্সড কিছু সমস্যাগুলো যেটা বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা, যে কিভাবে বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে সারা দেহে রক্ত চলে যাচ্ছে, আবার সারা দেহের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসছে, ডান অলিন্দ থেকে ডান নিলয় যাচ্ছে, ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে, ওখান থেকে আমরা পরে শ্বাস ছেড়ে দিচ্ছি। তো এই যে প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়া, এরপর হচ্ছে হৃদযন্ত্রকে ভালো রাখার জন্য আমরা পরিমিত ব্যায়াম করব, আমরা হচ্ছে চর্বি জাতীয় খাবার কম খাবো, ধূমপান ত্যাগ করব। তো এই যে পদ্ধতিগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে এখানে একটু আলোচনা করতে হবে। আচ্ছা, এরপর আমাদের যে টাইপ 6টা আছে সেটা হচ্ছে রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে মূলত ডায়াবেটিসটাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ওই প্রক্রিয়াগুলো আমাদেরকে এখানে একটু বেশি ভালো করে পড়তে হবে বাকিগুলোর তুলনায়। বাকিগুলো মোটামুটি বলতে পারো তুলনামূলক কম আসে, ডায়াবেটিসটা একটু বেশি আসে প্রশ্নটা, তো এই জন্য হচ্ছে ডায়াবেটিসটা এখানে দেওয়া। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে সপ্তম অধ্যায় যদি আমরা চলে যাই, সপ্তম অধ্যায় হচ্ছে অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। এখানে টাইপ 1-এ হচ্ছে সেম ওই জ্ঞানমূলক প্রশ্ন 1 মার্কের জন্য, দুর্বল অ্যাসিড কাকে বলে, প্রশমন বিক্রিয়া কাকে বলে, লবণ কাকে বলে, শক্তিশালী অ্যাসিডের সংজ্ঞা কি, তো এইগুলো আছে। এরপর হচ্ছে টাইপ 2-তে হচ্ছে অনুধাবনমূলক বা হচ্ছে যে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো, যে নাইট্রিক অ্যাসিডকে শক্তিশালী অ্যাসিড কেন বলা হয়, ভিনেগারকে কেন শক্তিশালী অ্যাসিড বলে, বা বিয়ে বাড়িতে হচ্ছে খাবার পরে আমরা বোরহানি কেন খাই, মৌমাছি হুল ফুটালে আমরা কেন ওখানে ক্যালামিন ব্যবহার করি, বা আমরা কেন এখানে হচ্ছে লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলে, প্রসাধন সামগ্রীর পিএইচ জানার গুরুত্বটা কি। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের সপ্তম অধ্যায় অনুধাবনের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। এরপরে আমাদের এখানে গ ঘয়ের জন্য যে টাইপগুলো আছে সেগুলো হচ্ছে কি, আমাদের মোটামুটি এখানে বলতে পারো এই সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের 3টা টাইপ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসিডের ব্যবহার, এরপর আরেকটা টাইপ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্ষারের ব্যবহার, এরপর আরেকটা টাইপ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লবণের ব্যবহার। এই যে ব্যবহার 3টা আছে বলতে পারো এই সপ্তম অধ্যায়ের মধ্যে এই ব্যবহার 3টা খুবই গুরুত্বপূর্ণ। বিক্রিয়ার থেকেও হচ্ছে এই ব্যবহার 3টা খুবই গুরুত্বপূর্ণ। বিক্রিয়া আমাদের এখানে খুব একটা বেশি আসে না, জাস্ট টুকটাক কিছু বিক্রিয়া আসে যেগুলো আমি হচ্ছে রোড টু মিশন 100 অলরেডি দিয়েছি। আর বাকি যেই বিক্রিয়া বলো বা হচ্ছে যেই ব্যবহারগুলো বলো এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ব্যবহারগুলো মোস্টলি বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, তো এইখানে হচ্ছে মূলত অ্যাসিডের ব্যবহার বা হচ্ছে আমরা যদি অ্যাসিড নিক্ষেপ করে, অনেকে আছে না যে বিভিন্ন সন্ত্রাসীরা যদি অ্যাসিড নিক্ষেপ করে সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, তো ওই বিষয়গুলো মূলত এখানে দেওয়া আছে। আর হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডের কি কি ব্যবহার আছে এইগুলাই। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিডিটি। অ্যাসিডিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের প্রায়ই এটা দেখলাম বোর্ড পরীক্ষায় এসেছে, গত বছরও এসেছে, এই বছরও এসেছে, যে অ্যাসিডিটিগুলো হচ্ছে সমস্যাটা কি, বা অ্যাসিডিটি হলে আমরা কি কি পদক্ষেপ নিব, বা অ্যাসিডিটিকে যদি আমরা প্রতিকার করতে চাই, মানে অ্যাসিডিটি না হোক, একদম অ্যাসিডিটি যদি প্রতিকার করতে চাই সেই ক্ষেত্রে কি কি ব্যবহার গ্রহণ করা যেতে পারে, তো এই বিষয়গুলো হচ্ছে মূলত এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে জানা প্রয়োজন। আর পাশাপাশি হচ্ছে পিএইচ এর গুরুত্বটা, যে পিএইচ জানবো কেন, প্রসাধনীর পিএইচ জানবো কেন, মাটির পিএইচ কেন জানবো, বা হচ্ছে আমাদের পাকস্থলীর পিএইচটা কেন জানবো, তো এই জানার প্রয়োজনটা কি বা জানার গুরুত্বটা কি, এইটা হচ্ছে আমাদের এখানে এই টাইপের মধ্যে আমরা দিয়েছি, বা যেটা হচ্ছে বলতে পারো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পিএইচ জানার গুরুত্ব। ঠিক আছে, পিএইচ জানার গুরুত্বটা বলতে পারো হচ্ছে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্ষারকের বৈশিষ্ট্য ও ব্যবহার, মানে ক্ষারক হচ্ছে আমরা কি কি কাজে ব্যবহার করি, বা ক্ষারকের মধ্যে কি কি পার্থক্যগুলো আছে ওইগুলাই আছে, বা ক্ষারকের ব্যবহারগুলো আছে। এরপর আছে হচ্ছে প্রশমন বিক্রিয়া আছে, যে মনে করো হচ্ছে যদি কোনো কারণে অ্যাসিডিটি অতিরিক্ত বেড়ে যায় তখন আমরা অ্যান্টাসিড কেন খাই, এই অ্যান্টাসিডটা আমাদের পাকস্থলীতে যে কি কাজ করে বা কি ধরনের বিক্রিয়া করে। এই যে দেখো আমাদের পাকস্থলী কিন্তু একটা বিক্রিয়া অলরেডি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পাকস্থলীর অ্যাসিড, যেটার কারণে অ্যাসিডিটি হয়, এটা হচ্ছে আমাদের ওই অ্যান্টাসিডের খাটটা, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে খাই। তো পরে এই অ্যান্টাসিডটা করে কি আমাদের পাকস্থলীতে যে এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা হচ্ছে লবণ উৎপন্ন করে আর হচ্ছে পানি উৎপন্ন করে। ঠিক আছে, তো এই বিক্রিয়াগুলো আসতে পারে। আরেকটা ছিল হচ্ছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হচ্ছে আমাদের বইতে একটা বিক্রিয়া আছে, ওইটাও একটু দেখবো। তো ওইগুলো মোটামুটি আসতে পারে প্রশমনের মধ্য থেকে। প্রশমনের মধ্য থেকে বলতে পারি হচ্ছে এগুলাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের এর পরবর্তী যে টাইপগুলো ছিল সপ্তম অধ্যায় মোটামুটি আমাদের ওখানে আছে। এরপর হচ্ছে লবণের ব্যবহারটা আছে আমাদের এই টাইপের মধ্যে, মানে এই চ্যাপ্টারের মধ্যে বাকি আছে যেটা। এরপর হচ্ছে লবণের টাইপের মধ্যে হচ্ছে ওই যে লবণটা হচ্ছে শিল্পক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে লবণের কি কি ব্যবহার আছে, এইগুলোই হচ্ছে মূলত আমাদের এই টাইপের বলতে পারো মেইন ফোকাস। কারণ যেহেতু এমনিতে আমাদের এটা রোড টু মিশন সাইক্লোন, মানে সাইক্লোনের মতন আসবে, জাস্ট ধুমসে পড়ে টোরে বা শেষ। ঠিক আছে, এটা কিন্তু অত বিস্তারিত কিছু না। তো এটা হচ্ছে আমরা যতটুকু শর্ট করে যতটুকু ইম্পর্টেন্ট সাজেশন করতে পারি শর্ট করে, আমরা ওই চেষ্টাটা করেছি। ঠিক আছে, আচ্ছা, এরপর লবণের ব্যবহারের পরে এরপর হচ্ছে আমাদের দশম অধ্যায়ে চলে আসছি। দশম অধ্যায় যে সেম আমাদের টাইপ 1, প্রত্যেকটা অধ্যায়ে টাইপ 1 হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, আর টাইপ 2 হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তো এখানে আমাদের সেম টাইপ 1-এ আছে হচ্ছে বিভিন্ন যে সংজ্ঞাগুলো আছে, কাকে বলে বা নিউটনের প্রথম সূত্র কি, মাধ্যাকর্ষণ বল কাকে বলে, ঘর্ষণ বল কাকে বলে, এগুলো সব আছে। দ্বিতীয় যে টাইপটা আছে অনুধাবনমূলক, ওইখানের মধ্যে হচ্ছে গাড়ি চালককে সিট বেল্ট পরতে হয় কেন বা সিট বেল্টের গুরুত্ব কি, মূলত হচ্ছে জড়তা নিয়ে হচ্ছে বিভিন্ন প্রশ্নগুলো আসে। এরপর হচ্ছে মহাকর্ষ কাকে বলে বা গ্যালাক্সির ওই যে মহাকর্ষ বল যেটা আছে ওটা নিয়েও আমাদের এখানে টুকটাক সংজ্ঞামূলক প্রশ্ন আসে। আর এটা হচ্ছে ঘর্ষণ বলকে প্রয়োজনীয় উপদ্রব। প্রয়োজনীয় উপদ্রব বলতে কি বোঝায়, যে ঘর্ষণ বলটা একদিকে আমাদের যেমন উপকার করতেছে আবার হচ্ছে কিছু টুকটাক ক্ষতি করতেছে। উপকার করতেছে কিভাবে, যেমন আমরা এই ঘর্ষণ বলের কারণে আমরা গাড়ি ব্রেক করতে পারি, বা হচ্ছে আমরা মাটির উপরে হাঁটতে পারি, নৌকা চলে, তো এরকম হচ্ছে ঘর্ষণ বলের কারণে হয়। আর এটা উপদ্রব কেন বা আমাদের কি ক্ষতি করে, যেমন মনে করো আমরা যখন বিদ্যুৎটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, তো এই তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহিত হয়, তখন এই বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তারের যে দেয়ালগুলো আছে বা বলতে পারো তারের যে ভিতরের যে গঠনটা আছে, ওই গঠনের চারোপাশে হচ্ছে কি এই বিদ্যুৎ যাওয়ার সময় এক ধরনের ঘর্ষণ বলে লিপ্ত হয়। ঠিক আছে, বা এক ধরনের মনে করো ধাক্কা দেয়। ঠিক আছে, তো এই ধাক্কা দেওয়ার কারণে কি হয়, আমাদের ওই বিদ্যুতের যে গতিটা থাকে ওই গতিটা কমে যায়, বা বলতে পারো কিছু পরিমাণে বিদ্যুৎটা হচ্ছে অপচয় হয়ে যায়, বিদ্যুৎ শক্তি উৎপন্নের ক্ষেত্রে বা অন্যান্য কাজে হচ্ছে অপচয় হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য এটাকে উপদ্রব বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি গতে চলে যাই, আমাদের জড়তার প্রশ্ন আসছে, যে একটা গাড়ি জড়তা আমরা মোটামুটি বুঝি যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকার প্রবণতা, যে মনে করো সামনে যাচ্ছিল হঠাৎ করে থেমে যাওয়ার কারণে কি হয় আমরা সামনের দিকে হেলে পড়ি, আবার মনে করো হঠাৎ মানে স্থির ছিল হঠাৎ করে গতিশীল হলে আমরা পিছন দিকে হেলে পড়ি। তো এই যে গতি জড়তা স্থিতি জড়তা আছে এগুলোই মূলত হচ্ছে এখানে। এরপরে হচ্ছে আমাদের টাইপ 4-এ হচ্ছে বলের পরিমাণ, মানে হচ্ছে এই যে ম্যাথগুলো F = ma, আমরা দেখে আসছিলাম F = ma যে ম্যাথগুলো আছে, সূত্রটা কি F = ma, তাই না? তো এখানে মনে করো এই যে 100 কেজি দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে, m দেওয়া আছে। আবার মনে করো গাড়ি স্থির অবস্থায় আছে এবং 110 নিউটন বলে, 110 নিউটন বলে, তার মানে কি এটা আমাদের f দেওয়া আছে, f। ঠিক আছে, 110 নিউটন।
তার মানে কি আমাদের এম দেওয়া আছে, এফ দেওয়া আছে, এ বের করবো। তার মানে আমাদের সূত্র কি হবে, এ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম। জাস্ট এই কাজগুলাই, মানে সূত্র একটা ফিক্সড, এই সূত্রটা ফিক্সড, জাস্ট এক একটা মান বের করার জন্য আমরা জাস্ট ওই মানে আমরা সরাই না, সমান চিহ্নের ডান পাশে বাম পাশে নিয়ে যাই, যে ওই কাজগুলো আমাদেরকে জাস্ট করা লাগে। যে এখানে বলছে ত্বরণ নির্ণয় করো, মানে এ এর মান নির্ণয় করতে বলছে, তো আমরা কি করলাম, এমটাকে এফ এর নিচে নিয়ে গেলাম, তো আমাদের সূত্র হয়ে গেছে এফ বাই এম। তো এরকম আর কি ম্যাথগুলো সবগুলোই বলতে পারো হচ্ছে এরকম টাইপের, বা এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি আসে, তো আমরা এই সূত্রটা একটু মাথায় রাখবো। আচ্ছা, এরপরে আমাদের যে টাইপ 5টা আছে ক্রিয়া প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে ওই যে আমরা যখন একটা বস্তুকে ধাক্কা দিই, বস্তুটা আমাদেরকে একটা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে, তো এইটাই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। এই ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ হচ্ছে আমরা মাটির উপরে বল প্রয়োগ করি, মাটিও আমাদেরকে একটা বল প্রয়োগ করে বিপরীত দিকে, যার কারণে আমরা সামনের দিকে হাঁটতে পারি। ঠিক আছে, আচ্ছা এইগুলো আছে। এরপরে হচ্ছে যদি আমরা পরবর্তীতে চলে যাই, আমাদের ঘর্ষণ বলে চলে যায়, বলের প্রকৃতি আর ঘর্ষণ বল। তো এইখানের মধ্যে হচ্ছে কিছু আছে যে মনে করো ঘর্ষণ বলটা আর কি, যে ঘর্ষণ বলের কারণে কোনো একটা গাড়ি থেমে যাচ্ছে, এই থেমে যাওয়ার কারণটা কি, বা হচ্ছে ঘর্ষণ বলটা আমরা কিভাবে বাড়াতে পারি কমাতে পারি, এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। আর প্রয়োজনীয় উপদ্রব, এটা 2 মার্কেও আসতে পারে, আবার এটা 4 মার্কেও বা আসতে পারে। তো 2 মার্কে আসলে আমরা একটু কমায় লিখবো, 4 মার্কে আসলে একটু বড় করে লিখতে হবে, বা 3 মার্কে আসলে একটু বড় করে লিখতে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের দশম অধ্যায়। আমাদের যদি শেষ অধ্যায় যেটা আছে এখানে, এখানে আমাদের শেষ অধ্যায় আছে হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। এখানে জ্ঞানমূলকের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ ক্ষমতা কাকে বলে, প্রলেপন কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, আর আছে তড়িৎ মুদ্রণ। যেহেতু তড়িতের অধ্যায় এইরকম টাইপেরই প্রশ্ন আসে, পাশাপাশি বর্তনী থেকেও টুকটাক প্রশ্ন আসতে পারে, সিরিজ বর্তনী বা সমান্তরাল বর্তনী কাকে বলে। আচ্ছা, এরপরে টাইপ 2 যেটা আছে সেটা হচ্ছে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন আমাদের যে এক একটা জিনিস ব্যবহার করা হয় কেন, এরকম জাতীয় প্রশ্ন আসে। ফিউজ ব্যবহার করা হয় কেন, বা বর্তনীতে আমরা লাল তার কেন ব্যবহার করি, বা বলা হয় হচ্ছে যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, এটা একটু বুঝায় লিখতে বলে। বা বলা হচ্ছে 220 ভোল্ট 80 ওয়াটের অর্থ কি, যে বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, আর আমরা যে যন্ত্রটা ব্যবহার করি ওইটা 80 ওয়াট বলতে বোঝায় হচ্ছে যে ওই যন্ত্রটা প্রতি 1 সেকেন্ডে 80 জুল তড়িৎ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে 80 ওয়াট বলতে বোঝাচ্ছে। বুঝতে পারলাম? তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আসে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যদি সৃজনশীলের গ ঘয়ের প্রশ্ন যদি আমরা চলে যাই, গ ঘয়ের প্রশ্ন হচ্ছে কি ব্যাটারি কার্যক্রম। ওই যে সেম আমাদের ব্যাটারি একটা দিয়ে বলবে হচ্ছে ব্যাটারি গঠন প্রণালী কি, বা ব্যাটারির গঠনে আমরা কি কাজ কি পদার্থ ব্যবহার করা হয়, অ্যানোড ক্যাথোড ইলেকট্রোলাইট, ওইগুলা বলতে হবে। পাশাপাশি হচ্ছে যে অ্যানোড থেকে কিছু ইলেকট্রন নিয়ে ক্যাথোডে জমা করা হয়, পরবর্তীতে যন্ত্রে যখন কানেকশন দেয় তখন হচ্ছে কি হয়, ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো অ্যানোডে চলে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আছে, এগুলো হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে। আর এইগুলাই ঠিক আছে। আর ব্যাটারির মোটামুটি যে কাজগুলো আছে ছোটোখাটো ওগুলাই একটু বলে দিব, পাশাপাশি শেষ। ব্যাটারি কার্যক্রমের মধ্যে মোটামুটি এগুলোই বলতে পারো। বর্তনীর ক্ষেত্রে হচ্ছে কি, ওই যে সমান্তরাল বর্তনী সিরিজ বর্তনী, এগুলোর মধ্যে কোনটা আমাদের বাসা বাড়ির জন্য উপযোগী। সিরিজ বর্তনী সমান্তরাল বর্তনীর মধ্যে আমাদের বাসা বাড়িতে সংযোগ দেওয়ার জন্য কোনটা উপযোগী, কোনটা আমাদের জন্য সুবিধাজনক, কোনটা সাশ্রয়ী, এই বিষয়গুলো হচ্ছে মূলত আছে। কোনটা ঘরের জন্য ঠিক আছে, কোনটা রাস্তার জন্য ঠিক আছে, কোনটা হচ্ছে স্কুলের জন্য কোন বর্তনীগুলো ঠিক আছে। তো এই জিনিসগুলো জাস্ট আমরা একটু পড়বো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি রোড টু মিশন 100-এও বলেছি যে আমাদের বর্তনীর যে টপিকটা আছে এটা কিন্তু অনেক বেশি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, বর্তনীর পরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ বলতে হচ্ছে ওই যে আমরা আমাদের বইতে দেখবেন হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ দেওয়া আছে, যে আমরা যখন কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করছি, বা রাসায়নিক পদার্থের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, ওটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ বলে থাকি। তো ওই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি হয়, আমরা এক ধরনের লবণ ব্যবহার করি, এই লবণটা আয়নিত হয়ে যায়, আয়নিত হয়ে কেউ অ্যানোডের দিকে যায়, কেউ ক্যাথোডের দিকে যায়, যার ফলে হচ্ছে কি এখানে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, এই ব্যাটারি দ্বারা সংযুক্ত করার কারণে আমরা এই আয়নগুলোকে বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে মূলত কি ব্যাটারি দ্বারা সংযুক্ত করার পরে যখন আমরা একটা দ্রবণের যেই লবণগুলো আছে ওগুলোকে আমরা আয়নের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি বা ভাগ করতে পারি, ওটাই তো আমাদের তড়িৎ বিশ্লেষণ, তাই না?
তো ওই জন্য হচ্ছে আমরা এই তড়িৎ বিশ্লেষণটা একটু পড়বো। এরপর হচ্ছে তড়িতের যে প্রলেপনগুলো আছে, বিভিন্ন ধাতুর উপরে অন্য ধাতুর যে প্রলেপনগুলো আছে, ওগুলোও কিন্তু আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় হচ্ছে কি, প্রায়ই দেখা যায় যে সৃজনশীলের ক্ষেত্রে গতে হচ্ছে তড়িৎ প্রলেপন দিয়ে দেয় বা তড়িৎ বিশ্লেষণ দিয়ে দেয়, ঘতে হচ্ছে আমাদেরকে ম্যাথ দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা তো ম্যাথ মোটামুটি পারি, কিন্তু এই তড়িৎ বিশ্লেষণটা না পারার কারণে অনেকেই হচ্ছে আমরা এই সহজ চ্যাপ্টারটা অ্যান্সার করতে পারি না। ঠিক আছে, এই বলতে পারো হচ্ছে অনেকটা নাম্বার পাওয়ার জন্য এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় হচ্ছে তৃতীয় অধ্যায় বলো বা দ্বিতীয় অধ্যায় বলো, এগুলো না স্যারদের পছন্দ না হলে বা একটু ধরো স্যারদের ভালো লাগলো না, তখন দেখা যায় হচ্ছে 10-এ তোমাকে 8 দিয়ে দিল বা 9 দিয়ে দিল। ঠিক আছে, 10-এ 10 দিল না, তখন তোমাদের এখানে 1-2 মার্ক লস হয়ে যায়। কিন্তু তুমি যদি এই চ্যাপ্টারগুলো দিতে পারো, যেমন মনে করো 10 অধ্যায়, এরপরে এই অধ্যায়টা 11 অধ্যায়, এরপরে সপ্তম অধ্যায়, এগুলো কিন্তু একদম পুরো বলতে পারো ছাকা মার্ক যেটাকে আমরা বলি। মানে তুমি যা অ্যান্সার করবা তাই তুমি পাবা, যদি তোমার অ্যান্সারটা ঠিক থাকে। তুমি 10-এ 10, কিন্তু তুমি 10-এ 10ই পাবা যদি তোমার 10 নাম্বার পুরাটা ঠিক থাকে। তোমাকে কিন্তু 1 মার্কও কাটার কোনো সুযোগ নেই, বা হাফ মার্কও তোমাকে কমাইতে পারবে না, তাই না? কারণ তোমার অ্যান্সার যদি ঠিক থাকে। তো এই জন্য আমি বলবো হচ্ছে যে দশম অধ্যায়, সপ্তম অধ্যায়, একাদশ অধ্যায়, এগুলা একটু ভালোভাবে পড়ে যাব, যাতে করে এগুলো আমাদের স্কিপ করতে না হয়। কারণ এগুলো থেকে নাম্বার তোলাটাও ইজি। কারণ তোমার যদি একটা ম্যাথ আসে, দেখা যায় হচ্ছে কি যে তোমার ঘ নাম্বার লিখতে তোমার 8 থেকে 10 মিনিট সময় লাগতেছে, অথচ ওই জায়গায় যদি একটা ম্যাথ দিয়ে দেয়, তোমার দেখা যায় হচ্ছে 4 থেকে 5 মিনিটের মধ্যে তোমার ম্যাথটা কমপ্লিট। তুমি একদম মানে তোমার জন্য অনেকটা টাইম সেভিং হয়ে যায়। এই টাইমটাই তুমি পরবর্তীতে নতুন একটা কোনো সৃজনশীল তুমি অ্যাড করতে পারবা। যখন তুমি প্রথম অধ্যায় বলো বা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এগুলো যখন লিখবা, তখন দেখা যায় হচ্ছে এই টাইমটা তোমাকে অনেক হেল্প করে। ঠিক আছে, এই যে তুমি মনে করো 2টা সৃজনশীল ম্যাথ দিলা, ওই 2টা সৃজনশীল মিলায় তোমার মনে করো 10 মিনিট সেভ হয়ে গেছে, গ ঘ মিলে হচ্ছে তোমার 10 মিনিট সেভ হয়ে গেছে। তো এই 10 মিনিটে দেখা যায় হচ্ছে তুমি আরেকটা সৃজনশীলের গ বা ঘ তুমি অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো মানে ম্যাথ রিলেটেড যে সকল চ্যাপ্টারগুলো আছে, এগুলো স্কিপ না করাটাই বেটার। চেষ্টা করবো একটু কষ্ট করে সবগুলো টপিক আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এরপরে আমাদের যে আরেকটা টপিক আছে সেটা হচ্ছে টাইপ 6। ওইখানে হচ্ছে যে ম্যাথগুলো আছে, আর হচ্ছে এনার্জি সেভিং বাল্বের যে সুবিধাগুলো। এখানে ম্যাথের পাশাপাশি এনার্জি সেভিং বাল্বের যে সুবিধাগুলো আছে, ওই সুবিধাগুলো আমাদেরকে একটু পড়তে হবে। যে এনার্জি সেভিং বাল্বের সুবিধাগুলো কী কী আমরা জানি হচ্ছে যে এই বাল্বগুলো ব্যবহার করলে দেখা যায় হচ্ছে বাসা বাড়িতে বিদ্যুৎ বিল কম আসে, দেখা যায় হচ্ছে যে বিদ্যুৎ সাশ্রয় হয়, দেখা যায় অল্প ওয়াটের বিদ্যুৎ ব্যবহার করলে আমরা অনেক বেশি আলো পাচ্ছি। ঠিক আছে, আমরা অনেক বেশি আলো পাচ্ছি। তো এই যে সুবিধাগুলো আছে, এগুলো হচ্ছে আমাদেরকে এই জায়গায় একটু ব্যাখ্যা করতে হবে। আর এরপরে হচ্ছে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যে টাইপটা আছে সেটা হচ্ছে আইপিএস ইউপিএস সিস্টেম লস, আর এটা হচ্ছে লোডশেডিং। এই জায়গার মধ্যে বলতে পারা হচ্ছে লোডশেডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি আইপিএস ইউপিএসটাও ইম্পর্টেন্ট, বাট এটা মোটামুটি ইজি আছে। বাট লোডশেডিংটা হচ্ছে অনেকেই দেখা যায় ভুল ভাল লিখে দিয়ে আসে, ঠিক মতন না বুঝতে পেরে তারা উল্টাপাল্টা লিখে দিয়ে আসে যে বিদ্যুৎ সরবরাহ না থাকলে ওটা লোডশেডিং। বাট এটা আমাকে একটু ঠিকভাবে বুঝায় লিখতে হবে যে যদি কোনো এলাকায় চাহিদা বেড়ে যায়, তখন আরেক এলাকা থেকে হচ্ছে বিদ্যুৎটা অফ রেখে ওই যে এলাকার চাহিদাটা বেশি ওই এলাকায় সরবরাহ করা হয়, আবার পরবর্তীতে এই এলাকাটা বন্ধ রেখে আরেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। তো এই বেসিকগুলো একটু ঠিকভাবে আমাদেরকে লিখতে হবে নাম্বার পাওয়ার জন্য। কারণ আমি যদি উল্টাপাল্টা লিখি, দেখি দিন শেষে আমারই নাম্বার কমবে, তাই না? তো এইখানে হচ্ছে আইপিএস ইউপিএস থেকে হচ্ছে আমাদের এখানে লোডশেডিং থেকে প্রশ্ন আসছে। এখানে একটা উদ্দীপক দিয়ে আসছে যে বিভিন্ন সময় হঠাৎ করেই হচ্ছে কারেন্ট চলে যায় বা বেশি ভোল্টেজে বিদ্যুৎ চলে আসে, আবার মাঝে মধ্যে বিদ্যুৎ ভোল্টেজ কমে যায়। তো এরকম ভোল্টেজ আপ ডাউন করলে কিন্তু আরেকটা জিনিস আছে, আমি বলে দিই, এটার বাইরে জাস্ট আরেকটা বলে দিই। এখান থেকে কিন্তু ফিউজের টপিক থেকেও প্রশ্ন আসতে পারে, যে অনেক সময় দেখা যায় যদি ভোল্টেজ অনেক বেশি বেড়ে যায়, তখন দেখা যায় হচ্ছে ফিউজের প্রয়োজন পড়ে, আমাদের যন্ত্রপাতিগুলোকে বাঁচানোর জন্য ফিউজের প্রয়োজন পড়ে। তো ফিউজটা অনেক ভালো করে আমরা পড়বো, এগুলো থেকে প্রশ্ন আসে। আর পাশাপাশি হচ্ছে এই যে লোডশেডিং যেই টাইপটা আছে, এই টাইপ থেকে তো পড়বই। ঠিক আছে, তো এই যে উল্লেখিত এলাকার সমস্যা মানে হচ্ছে যে সমাজে বিরূপ প্রভাব ফেলে, মানে হচ্ছে লোডশেডিং যে সমস্যাটা, বারবার হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে বা ভোল্টেজ বেশি কমা হচ্ছে, বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে বা অন্যান্য সরঞ্জামের ক্ষতি হচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে মূলত আমাদের ওই যে লোডশেডিং বা সিস্টেম লসের কারণ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের রোড টু মিশন সাইক্লোন নিয়ে হচ্ছে আমাদের সাজেশনের আলোচনা। তো আমি বলবো হচ্ছে, আমি শুরুতেও বলেছি আবার বলবো, যাদের টার্গেট 100 বা হচ্ছে A+, তাদের জন্য কিন্তু মেইনলি এই সাজেশনটা একটা শেষ সময়ের একটা ডিভিশনের মতন। কিন্তু আমি বলবো আগে
অবশ্যই তোমরা রোড টু মিশন 100 সাজেশনটাকে আগে কমপ্লিট করবা, এরপরে এটাকে জাস্ট পরীক্ষার আগের দিন একটু রিভিশন আকারে দেখতে পারো, ঠিক আছে? কিন্তু অবশ্যই এটা কখনোই কারোর ফার্স্ট চয়েস হবে না যাদের হচ্ছে টার্গেট 100-তে 100 বা হচ্ছে A+, ঠিক আছে? আর যাদের মনে করো হচ্ছে যে সারা বছর খুব একটা পড়াশোনা করা হয়নি বা শেষ সময় এসে কোনো রকমে হচ্ছে পাশ করতে পারলেই তারা খুশি, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে এই সাজেশনটা ফলো করলে মোটামুটি এখান থেকে তোমরা পাস মার্ক বা একটু ভালো নাম্বার পেতে পারো, পাস মার্কের তুলনায় একটু ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাদের জন্য এটা যথেষ্ট হবে। বাট এটা কখনোই A+ বা হচ্ছে 100-র জন্য যথেষ্ট হবে না। তো ওটার জন্য অবশ্যই আমরা রোড টু মিশন 100 সাজেশনটা ফলো করব, ঠিক আছে? তাহলে তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, পাশাপাশি তোমরা এই সাজেশনটা ফলো করবা এবং পাশাপাশি অবশ্যই মূল বইটা পড়বা, ঠিক আছে? আমার সবসময় সাজেশন থাকবে যে আমরা সাজেশনটা অবশ্যই পরীক্ষার আগে আগে তো একটা সাজেশন প্রয়োজন, একটা গাইডলাইন প্রয়োজন, একটা রোড ম্যাপ প্রয়োজন, তার জন্য অবশ্যই আমরা একটা সাজেশন পড়বো। কিন্তু এখনও যেহেতু সময় আছে আমরা অবশ্যই মূল বইটা পড়বো, কারণ বর্তমানে কিন্তু পরীক্ষার পদ্ধতিও চেঞ্জ হয়েছে, পাশাপাশি পরীক্ষা প্রশ্নের মানও চেঞ্জ হয়েছে, তাই না? তো এখন বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন আমরা সলভ করব, পাশাপাশি হচ্ছে বইটা পড়বো যাতে করে যদি নতুন টাইপের কোনো প্রশ্ন যদি চলে আসে আমরা যেন অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য শুভকামনা রেখে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।